আলোচনা করব আজকে আমরা আলোচনা করব ক্রনিক ডিজিজ। এই ক্রনিক ডিজিজের বিষয়ে যেটা হচ্ছে সেই সঙ্গে ক্রনিক মায়োজমের যে কারণ উৎস সেটা হচ্ছে মায়োজম। তাহলে মায়োজম আমরা এতদিন জেনে এসেছি যে তিন ধরনের মায়োজম আছে। এতদিন আমরা জেনে এসেছি তিন ধরনের মায়োজম আছে, সোরা, সিফিলিস এন্ড সাইকোসিস। কান্না, বাচ্চার কান্না বন্ধ করতে হবে। এতদিন আমরা জেনে এসেছি যে তিনটে মায়োজম। The myosm is the root cause of the disease. There is three myosm, the সোরা, সিফিলিস, সাইকোসিস। এই তিনটে মায়োজমের কথা আমরা জেনে এসেছি, কিন্তু পরবর্তী পর্যায়ে আরেকটি মায়োজম ইনক্লুড করা হয়েছে, তার নাম হচ্ছে টিউবারকুলার। এই টিউবারকুলারও মায়োজমের মধ্যে ধরা হচ্ছে। তাহলে প্রকৃতি অনুযায়ী মায়োজম আমরা এখন দেখছি চারটে: সোরা, সিফিলিস, সাইকোসিস আর টিউবারকুলাস। এই চার ধরনের মায়োজম আছে। তা সোরা কি হচ্ছে? সোরা কাকে বলা হয়? সোরা হচ্ছে অতীন্দ্রিয় গতিময় দূষিত রোগজ মাধ্যম, যার দ্বারা জীবদেহে আভ্যন্তরীণ ও বাহ্যিক সংবেদনশীলতা সৃষ্টি করে এবং জীবনী শক্তিকে দুর্বল করে রোগের আধার হিসাবে গড়ে তোলে। এটা কোনো বস্তু নয়, এটি একটি সত্তা বা অবস্থা, যা হচ্ছে ধাতুগত পূর্বাবস্থা। এর থেকে সমস্ত রোগের ভিত্তি। তা আমরা জানি যে সোরা ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ, এবং সমস্ত মায়োজমের উৎস হচ্ছে সোরা। তা সোরার লক্ষণগুলো কি হবে? সোরার লক্ষণগুলো প্রকৃতি অনেক রকম আছে। তা রোগীর মানসিক, সার্বদৈহিক, আঙ্গিক সর্বস্তরে সোরার লক্ষণ বিদ্যমান থাকে। তাহলে সোরা নিয়ে আমরা আলোচনা আজকে বোধহয় শুধু সোরা দিয়েই আমাদের শেষ করতে হবে, কারণ এত বিস্তীর্ণ বিষয়, যেটা বড়। আর বাকি যে তিনটে মায়োজম আছে সেটা আজকে আলোচনা করার অবকাশ থাকবে না। তা সোরা হচ্ছে, সোরা সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত সোরার পরিচিতি দিই। সোরা সাধারণত কেবলমাত্র ক্রিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরপরে শরীরে প্রকাশ পায় অত্যাধিক অনুভূতি প্রবণতা, চুলকানি, উত্তেজনা, যে কোনো রকমের রক্তাধিক্য প্রদাহ এবং জ্বালা। সোরা এককভাবে কখনো যান্ত্রিক পরিবর্তন আনে না, যদি সোরার সঙ্গে অন্য কোনো মায়োজম সংমিশ্রণ না হয়। তাহলে সোরা কোনো যান্ত্রিক গোলক সৃষ্টি করতে পারে না, যদি ওর সঙ্গে অন্য কোনো মায়োজম তার সঙ্গে যুক্ত না হয়। তাহলে সোরা আক্রমণের ধারাটা কেমন হবে? দেহের বহিরাঙ্গে কলাসমূহ, কলা বলতে সেল টিস্যু, স্নায়ুতন্ত্র, এন্ডোক্রিন তন্ত্র, ধমনী ও শিরা, যকৃৎ ও চামড়ার উপরে তার প্রভাব বিস্তার করে। সোরা কোথায় কোথায় করে? সমস্ত সেল টিস্যু, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রিন যে সমস্ত টিস্যুগুলো আছে, শিরা, ধমনী
অর্থাৎ আর্টারিয়ান ভেন, লিভার অ্যান্ড স্কিন। রোগের প্রকৃতি বা উৎস হচ্ছে ঘাটতিমূলক বিশৃঙ্খলতা। পর্যায়ক্রমিক রোগ সবিরাম প্রকৃতির ব্যাধি, একদৈহিক ব্যাধি, অচির রোগ ও তার প্রবণতা, মূত্র যন্ত্রণা, আর অর্থাৎ ইউরিনারি সিস্টেমের নানা রকম ডিসঅর্ডার। তাহলে সোরার মেন্টাল স্ট্রেসটা কেমন হবে, মানসিক অবস্থাটা হবে, সোরার পেশেন্ট খুব সেলফিশ, স্বার্থপর, পরিপূর্ণ আবেগপ্রবণ, কল্পনাপ্রবণ, কাল্পনিক চিন্তা ভাবনা করে, নানান অনুভূতি আছে কিন্তু সামান্য মাত্র পরোক্ষ গোচর লক্ষণ থাকে না, তা ইনডাইরেক্ট কোনো সিমটমস পাওয়া যায় না। তাহলে সোরার মেন্টাল সিমটম হচ্ছে, সোরা হচ্ছে সেলফিশ, আবেগপ্রবণ, আর হচ্ছে কল্পনাপ্রবণ, নানান অনুভূতি থাকে এবং সামান্য মাত্র পরোক্ষ গোচর লক্ষণ থাকে না। ক্রিয়াটা কেমন হয় সোরার ক্রিয়া হচ্ছে অত্যাধিক ক্রিয়াশীল, অর্থাৎ সোরার ডিপ অ্যাক্টিং। আমরা সোরার পেশেন্টকে কিভাবে চিনব? তার খাদ্য ডিমান্ড অ্যাভারশনের উপর দেখে আমরা সোরা চিনতে পারবো। তাহলে সোরা রোগী কি হচ্ছে, কিছু কিছু খাবারে তার অনিচ্ছা। তাহলে কোন কোন খাবারে অনিচ্ছা? সোরার পেশেন্ট মিষ্টি খাওয়ার অনিচ্ছা থাকে, টক খাওয়ার অনিচ্ছা থাকে, ভাজা জিনিস খাওয়ার অনিচ্ছা থাকে, আর খাওয়ার ইচ্ছা থাকে উত্তেজক খাবার, যেমন চা, কফি, তামাক প্রভৃতি চাহিদা থাকে। নার্ভাস সিস্টেমকে সতেজ করার জন্য তারা অনেক কিছু খায়, গরম খাদ্য খায়, মাংস খাওয়ার আকাঙ্ক্ষা থাকে, সেদ্ধ খাদ্য অনিচ্ছা, বয়েল কোনো খাবার সে খেতে চায় না। সোরার রাগ বৃদ্ধি, অর্থাৎ মডালিটি কেমন হবে সোরার পেশেন্টের মডালিটি হবে উদরময় ঘর্ম, প্রস্রাব, শয়ন, নিদ্রা, গরম, উত্তাপ প্রয়োগে ক্রন্দন, আহার ও চাপা দেওয়া চর্মরোগের বহিঃপ্রকাশের উপশম হয়। তাহলে উপশম হয় কিসে? ডায়রিয়া, লুজ মোশন, প্রফিউজ সোয়েটিং বা পার্সপিরেশনে, আফটার ইউরিনেশন, আফটার লাইং ডাউন, স্লিপ, গরম, উত্তাপ মানে ওয়ার্ম অ্যাপ্লিকেশন গ্রীষ্মকালে, আর কান্না, আহার ও চাপা দেওয়া চর্মরোগের বহিঃপ্রকাশে উপশম। সূর্যোদয় থেকে সূর্যাস্ত ঠান্ডায় এবং ঠান্ডা বা শীতকালে বৃদ্ধি। আমরা জানি যে সিফিলিসের রোগীর রাত্রে বৃদ্ধি হয়, আর সোরার রোগের বৃদ্ধি হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, এবং ঠান্ডা ও শীতকালে
তার অ্যাগ্রাভেশন হয়। তাহলে উপশম হয়, অ্যামিলিয়েশন হয়, উদরময় মানে লুজ মোশন, প্রফিউজ সোয়েটিং, ইউরিনেশন, লাইং ডাউন, স্লিপ, গরম ওয়ার্ম অ্যাপ্লিকেশন, আর হচ্ছে সামারে, তারপরে কান্নাকাটি করার পরে, খাওয়ার পরে, আর কোন স্কিন ডিজিজ যদি চাপা দেওয়া হয় তাতে সে রিলিফ পায়। আর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সানরাইজিং থেকে সানসেট পর্যন্ত তার বৃদ্ধি, আর ঠান্ডাতে বৃদ্ধি, আর শীতকালে বৃদ্ধি। সোলার মানসিক লক্ষণটা কেমন হবে? সোলার মানসিক লক্ষণ হবে অনুভূতিশীল, চটপটে, নানা কল্পনাপূর্ণ, কিন্তু তার কাজে পরিণত করার প্রবণতা থাকে না। অনেক কিছু সে করতে চায় কিন্তু বাস্তবে সে প্রয়োগ করে না। ভ্রান্ত বা দার্শনিক ভ্রান্ত ধারণা থাকে, দার্শনিক চিন্তা ভাবনা থাকে, আর সামান্য পরিশ্রমে, সেটা শারীরিক হোক মানসিক হোক, সামান্য পরিশ্রমে ক্লান্তি আসে, শোক দুঃখ থেকে পীড়া উৎপত্তি, অর্থাৎ তার কোন আঘাত, মানসিক আঘাত বা দুঃখ থেকে রোগের অরিজিন, উৎকণ্ঠা, উদ্বেগ, আত্মবিশ্বাসহীন। সোলার রোগী আত্মবিশ্বাসহীন হয় এবং মৃত্যু, অন্ধকার, একা থাকার জন্য ভয় করে, আর ব্যর্থতার জন্য ভয় পায়। তার একটা আশঙ্কা থাকে যে সে কাজে ব্যর্থ হবে। বর্তমান অবস্থা, পরিবেশ, আর্থিক ও উদ্বেগ, আত্মবিশ্বাসহীন, মৃত্যু এবং অন্ধকার, ফিয়ার অফ ডেথ, তারপরে হচ্ছে ডার্কনেস, এই সমস্ত তার হচ্ছে ভয়। আর বিবাহিত জীবনে সে অতৃপ্ত থাকে, অস্থিরতা ও থাকে, আনরেস্টনেস। সোলার পেশেন্টের হেড সিমটম হবে ক্রিয়াগত বিশৃঙ্খলা হেতু মাথা ঘোরা, তার একটা ভাটিগো থাকবে, ইন্দ্রিয় সমূহ অত্যাধিক অনুভূতি প্রবণ, অস্বাভাবিক, অত্যাধিক ক্রিয়াশীলতা, মাথা ধরা, সাময়িক এবং পিত্ত প্রধান, বমি ভাব, দিনের বেলায় বৃদ্ধি, নিদ্রা ও উত্তাপ প্রয়োগে উপশম। আমরা আমাদের মেডিকেল মধ্যে অনেক ওষুধ পাই যেটা দিনের বেলা বৃদ্ধি হয়, উত্তাপে উপশম হয়। চুল শুষ্ক, তেলবিহীন এবং সহজে উঠে যায়। মাথার তালু শুষ্ক থাকে, আশযুক্ত এবং খুশকি সহ চুলকানি। আমরা প্রথমে বলেছিলাম যে ইচিং অ্যান্ড ইরাপশন, ইচিং অ্যান্ড ইরাপশনের হচ্ছে সোলার প্রাথমিক লক্ষণ। তা এখানে মাথার খুশকি, মধ্যে চুলকানি এবং ইচিং, ইরাপশন এই সমস্ত যদি থাকে তাহলে সেটা হচ্ছে সোলার পেশেন্ট। সোলার পেশেন্ট চোখ হবে দিবালোকে আলো অসহ্য। সোলার পেশেন্টের চোখ আলো সহ্য করতে পারে না, চুলকানি ও জ্বালা থাকে, চোখের সম্মুখে বিন্দু বা দাগ ভাসে, চোখের সামনে বিন্দু বিন্দু, যেটা আমরা সালফারের মধ্যে দেখতে পাই, যেন কিছু সামনে মানে ভেসে ভেসে থাকায় এবং উড়ে উড়ে যায় চোখের সামনে, আমরা এরকম ভুল কিছু দেখি। অর্থাৎ আমরা বলেছিলাম যে সালফার ইজ দ্য
মানে অ্যান্টিসেরিক, গ্রেট অ্যান্টিসেরিক মেডিসিন। সালফারের লক্ষণ কিন্তু সোরার মধ্যে, সালফারের মধ্যে সোরার লক্ষণগুলো আমরা বেশি দেখতে পাই। সোরার কান কেমন হবে, ইয়ার সিমটমস কি হবে, ক্রিয়াগত এবং স্নায়বিক উপসর্গ, কানের ভিতর শুকিয়ে যায়, খুশকিযুক্ত, শব্দে অতি অসহ্য, যে কোনো শব্দ সে সহ্য করতে পারে না। সোরার নাক কেমন হবে, নোজ সিমটম হচ্ছে গন্ধে অতীব অনুভূতি প্রবণ। আমরা অনেক সময় অনেক রোগী দেখতে পাই যারা কোনো উগ্র গন্ধ নাকে আসে না, আবার অনেকে আছে সামান্য কিছু গন্ধ হলে সে তার একটা প্রচন্ড অনুভূতি প্রবণ থাকে। তা সোরার পেশেন্ট কিন্তু নাকের গন্ধটা অত্যাধিক অনুভূতি প্রবণ, খুব তীব্র গন্ধ অথবা সুগন্ধ গৃহে নিদ্রা যেতে পারে না। যেখানে প্রচন্ড উগ্র গন্ধ থাকে সে সেখানে ঘুমোতে পারে না। রান্নার গন্ধ, রঙের গন্ধ, ফুলের গন্ধ, বমি ভাব আসে, খাদ্যে অরুচি। আমরা আমাদের যে মেডিসিন গুলো আছে তার মধ্যে অনেক ওষুধ আছে যেগুলো যে কোনো গন্ধ সহ্য করতে পারে না। তার মধ্যে কলসিকাম একটা প্রমিনেন্ট মেডিসিন। কলসিকাম কিন্তু কোনো গন্ধ সহ্য করতে পারে না, এমনকি রান্নার গন্ধ সহ্য করতে পারে না। এবার আসা যাক সোরার পেশেন্টের টেস্ট কেমন হবে। সোরার পেশেন্ট টেস্ট হবে পোড়ার মতো, মনে হয় যেন কিছু পুড়ে গেছে, আচ্ছাদের পরিবর্তন হয়। টেস্ট ডিসঅর্ডার যাকে বলা হয়, টেস্টের ডিসঅর্ডার দেখা যায়। টক, মিষ্টি, তেতো ইত্যাদি অস্বাভাবিক আস্বাদ। এই টক, মিষ্টি এই সমস্ত খেতে তাদের একটা অস্বাভাবিক মনে হয়। সোরা পেশেন্টের পাকস্থলী কি অবস্থা হবে? সোরা পেশেন্টে সদাই ক্ষুধার্ত, এমনকি পেট ভর্তি থাকা সত্ত্বেও অসময়ে ক্ষুধা, খাবার পরে পেটের বায়ু এবং অজীর্ণতা বৃদ্ধি পায়, পেটে খালি বোধ হয়। তাহলে সোরা পেশেন্ট একটু রাক্ষসে ক্ষুধা, ক্যারাইল হাঙ্গার। সোরাল পেশেন্টের ক্যারাইল হাঙ্গার থাকে, একটু পেটুক টাইপের থাকে, খাওয়ার পরে সে খেতে চায়। এটা সোরার একটা বৈশিষ্ট্য। খাওয়ার পরে তার পেটে গ্যাস হয়, বায়ু হয়, অজীর্ণ হয়, এই সমস্ত লক্ষণ দেখা যায়। আর সবসময় মনে হয় পেট খালি খালি বোধ মনে হয়। সোরা স্টুল কেমন হবে? সোরা স্টুল হবে অতি ভোজন বা ভয় থেকে উদরময়, সকালে যন্ত্রণাবিহীন উদরময়। আমরা মর্নিং ডায়রিয়া বলি, অ্যালোজের মধ্যে একটা মর্নিং ডায়রিয়া আছে। সেই মর্নিং ডায়রিয়াতে অ্যালোজে কিন্তু যন্ত্রণাবিহীন পায়খানা হয়। তাহলে সেখানে আমরা, এটা হচ্ছে সোরার লক্ষণ। ঠান্ডা পানীয় পানে বৃদ্ধি ও গরম পানীয় পানে উপশম। গরম লিকুইড কিছু খেলে বা জল খেলে, গরম জল খেলে তার উপশম হয়, আর ঠান্ডা জল খেলে তার বৃদ্ধি পায়। কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন, মাথার যন্ত্রণা, লিভারের ব্যথা, আর ড্রাউজিনেস অর্থাৎ ঘুম ঘুম ভাব এবং আচ্ছন্নতা, এটা হচ্ছে সোরা একটা ইন্ডিকেশন। প্রস্রাব, সোরার প্রস্রাব কেমন হবে? কস্টিকামের মধ্যে একটা লক্ষণ দেখি, সেটা হচ্ছে কস্টিকামের মধ্যে একটা লক্ষণ দেখি, সেটা হচ্ছে কাশি দিলে পেচ্ছাপ হয়ে যায়। তাহলে এটা কোন মায়াজমের লক্ষণ? এটা হচ্ছে সোরিক মায়াজমের লক্ষণ, অর্থাৎ প্রস্রাব
হাঁচি কাশি তে তার প্রস্রাব হয়ে যায়। সোরা হৃৎপিণ্ড কেমন হবে? সোরা হৃৎপিণ্ড হবে, হার্ট হবে হৃৎপিণ্ড ক্রিয়াগত গোলমাল। হৃৎপিণ্ডে হার্টের ক্রিয়াগত গোলমাল বা অনুভূতি এবং দুর্বলতা অনুভব করে, খালি খালি বা বাধা আছে এরূপ ভাব, অপ্রীতিকর অনুভূতি এবং আবেগ জনিত হৃৎকম্পন, শোক, ভয় ইত্যাদি থেকে বুকে রক্তক্ষিপ্ত, জল জমা এবং ফোলা বা শোক। আমরা কিছু পেশেন্ট পাই যারা একটা ড্রাউজিনেস থাকে, অর্থাৎ আমরা লিভারে কিছু গোলমাল হলে, হার্টে কিছু গোলমাল হলে, লাংসের কিছু গোলমাল হলে ড্রপসি হয়। আমাদের যে ইন্টারসেলুলার স্পেসগুলো আছে সেই ইন্টারসেলুলার স্পেসগুলো মধ্যে জল জমে, তাতে শোথ হয়। তা আর বিশেষ করে হৃৎপিণ্ডের কোনো যদি ট্রাবল থাকে, সেই হৃৎপিণ্ডের মানে হার্ট ডিজিজের জন্য অনেক সময় শোথ হয়। তা সেখানে আমাদের হার্ট ডিজিজের ক্ষেত্রে যে সোরা লক্ষণ, সেগুলো হচ্ছে সোরার লক্ষণ। আচ্ছা, স্কিন ডিজিজে সোরার যে স্কিন ডিজিজ হবে, তা সেগুলো হবে, স্কিন হবে শুষ্ক, অর্থাৎ চর্ম শুষ্ক থাকবে এবং আঁশযুক্ত থাকবে, অথবা ফোস্কাযুক্ত, যেটা ছোট ছোট ফোস্কার মতো হয়, সেরকম কিছু। সেখানে কিছু স্কিন ডিজিজ যে ফোস্কাযুক্ত রিডাকশন হবে, আঁশযুক্ত ইচিং বা স্কিন ডিজিজ, এতে চুলকানি থাকবে, জ্বালাও থাকবে এবং সামান্য পুষ থাকে। আর স্কিনগুলো হবে শুষ্ক এবং অপরিষ্কার। সোরা মায়োসিসের প্রধান নিদর্শনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সোরা পেশেন্ট বিনা কারণে মানসিক চাঞ্চল্য, ভয়, উদ্বেগ ও উৎসাহহীনতা, কোন কারণ নেই, বিনা কারণে মানসিক চাঞ্চল্য, ভয় এবং উদ্বেগ, এবং কোন কাজে তার উৎসাহ থাকে না। ধর্ম বিষয়ে ভণ্ডামিপূর্ণ মুখোশ পড়া দার্শনিক, তার একটা মানে দার্শনিক ভাব, কিন্তু সে দার্শনিকটা হচ্ছে ভণ্ড দার্শনিক, ভণ্ডামি, ধর্ম বিষয়ে তার ভণ্ডামি থাকে। সোরার পেশেন্ট শ্রম বিমুখ, কাজকর্ম করতে চায় না, কুড়ে, সামান্য পরিশ্রমে দৈহিক ও মানসিক অবসাদ হয়। সোরার পেশেন্ট শীতকাতর, অল্পে ঠান্ডা লাগে, ঠান্ডা অপছন্দ, তা আভ্যন্তরিক ও বাহ্যিক তাপ অপছন্দ। ঘুমানোর সময় মাথায় ঘাম, ঘুমের মধ্যে দাঁত কর্মর করে। তাহলে ঘুমানোর সময় মাথায় ঘাম হয়, ঘুমের মধ্যে দাঁত কর্মর করে, দিন রাত শুধু শুয়ে থাকতে চায়, কিন্তু ঘুমালে অস্থির ভাব দেখা যায়। অস্বাভাবিক ক্ষুধা, উদারময় কোষ্ঠবদ্ধতা, কৃমির উপসর্গ। তাহলে সোলার পেশেন্টের অস্বাভাবিক ক্ষুধা, ক্যানাইন হাঙ্গার,
ডায়রিয়া, কনস্টিপেশন, সে সঙ্গে ওয়ার্ম, কৃমিও থাকে। স্নান করতে চায় না, সোলার পেশেন্ট স্নান করতে চায় না। এই যে শীতকাল এসছে, শীতকালে যারা সোলার পেশেন্ট তারা দেখা যায় অধিকাংশ দিন স্নান করে না, স্নান করতে অনীহা, আর সবসময় অপরিষ্কার আর নোংরা থাকতে ভালোবাসে। সোলার পেশেন্ট টক, মিষ্টি, ভাজা, চর্বি জাতীয় খাদ্য পছন্দ করে। টক পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, ভাজা জিনিস খেতে পছন্দ করে, চর্বি জাতীয় খাবার পছন্দ করে। এবার হচ্ছে সেক্স। সোলার পেশেন্টের মধ্যে সেক্সের প্রবণতাটা খুব বেশি থাকে, অর্থাৎ সেক্সুয়াল এক্সাইটমেন্টটা বেশি থাকে। সেটা পুরুষের ক্ষেত্রে বেশি, স্ত্রীলোকের ক্ষেত্রেও বেশি। আর স্ত্রীলোকের ইরেগুলার মেনস্ট্রুয়েশন, যাদের ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয় তাদের ক্ষেত্রে আমরা সোরা মায়াজম মনে করতে পারি। সোরা রোগীর স্পর্শকাতর, বড্ড সেন্সিটিভ, আলো, গন্ধ, ঘাম, শব্দ, গোলমাল প্রভৃতি প্রতি রোগী অতিমাত্রায় অনুভূতিশীল, অনুভূতি প্রবণ। সোরা হাতে পায়ে জ্বালা থাকে, সোরা পেশেন্টের হাতে পায়ে জ্বালা থাকে, মুখমণ্ডলে তাপশ্বাস মানে তাপ থাকে, গায়ের চামড়া রুক্ষ ও অস্বাস্থ্যকর। ছোড়া চুল কেমন হবে? ছোড়া চুল হবে শুষ্ক, চাকচক্যবিহীন, অকালে চুল পাকে, অল্পে পরিমিত স্নানে পরিমিত জায়গায় তাপ পড়ে, মুখ শুষ্ক ও ব্রণ হয়। সোলার পেশেন্ট আমরা অ্যালুমিনা, তারপরে নাইট্রিক অ্যাসিড, ক্যালকেরিয়া কার্বের মধ্যে একটা লক্ষণ পাই, অর্থাৎ সেখানকার পেশেন্ট তারা চক, কয়লা, মাটি, খড়ি মাটি এ সমস্ত খাওয়ার একটা প্রবণতা থাকে। তাহলে এইটা কোন মায়াজম লক্ষণ? এই সমস্ত অখাদ্য খাওয়ার যে অভিলাষ বা ইচ্ছা, এটা হচ্ছে সোরার একটা প্রমিনেন্ট লক্ষণ। কি খেতে চায়? পোড়ামাটি খায়, চক খায়, কয়লা খায়, খড়ি মাটি খায় ইত্যাদি খাওয়ার একটা প্রবণতা। এগুলো হচ্ছে সোরার সৌরিক পেশেন্ট। আর সোরার চক্ষুর বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দৃষ্টিভ্রম হয়। সোরার পেশেন্টের চোখের বিশৃঙ্খলা হয় এবং দৃষ্টিভ্রম হয়। সোরার দাঁত, মাড়ি ইত্যাদি কেমন হবে? দাঁতের মাড়িতে, দাঁতের গোড়ায় ময়লা জমে। সোরার পেশেন্টের দাঁতের মাড়ি, দাঁতের গোড়ায় ময়লা জমে। নির্দিষ্ট সময়ে অন্তর রোগ লক্ষণের পূর্ব প্রত্যাবর্তন। আমরা কিছু মেডিসিনের মধ্যে দেখেছি কিছু সিমটমস আছে, নির্দিষ্ট সময় অন্তর রোগ ফিরে আসে। অর্থাৎ দেখা গেল যে প্রতি ইংরেজি মাসের কি বাংলা মাসের একটা নির্দিষ্ট দিনে সে রোগটা হয়, এরকম আছে। এগুলো হচ্ছে সোরিক মায়াজমের লক্ষণ। সাংঘাতিক রকম খোসপাসরা, চুলকানি, অসহ্য মানে সুখকর চুলকানি। সোলার চুলকানির একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন চুলকায় তখন বেশ সে আরাম বোধ করে, দারুণ আরাম বোধ করে। এটা সোলার একটা বৈশিষ্ট্যপূর্ণ। মাথায় খুশকি এবং উদ্ভেদ, ইলাপশন হয়। আমরা খুশকি দেখে মাথায় অনেক খুশকি হয় এবং সেই খুশকিটা হবে শুষ্ক খুশকি, আর কিছু ইলাপশন যেগুলো হয় সেগুলো মানে শুষ্ক ইলাপশন। সোলার পেশেন্টের চোখের ব্যথা থাকে, ভোরে
শুরু হইবার শুরু থেকেই যাবতীয় রোগের বৃদ্ধি পায় এবং সন্ধ্যায় তার উপশম হয়। কোন রোগ যদি সানরাইজ টু সানসেট পর্যন্ত তার অ্যাগ্রাভেশন হয়, তাহলে নিঃসন্দেহে আমরা তাকে শরীর পেশেন্ট বলতে পারি। প্রদাহজনিত উপসর্গ, অত্যাধিক চক্ষু ঘর্ষণ করতে হয়। সোলার পেশেন্ট চোখ চুলকায়, চোখ ডলতে থাকে, রগড়াতে থাকে, এগুলো হচ্ছে সৌরিক পেশেন্ট সোলার লক্ষণ। কানে ফোড়া হয়, সোলার পেশেন্টে কানে ফোড়া হয়, কানে সর্বদা চুলকানি থাকে, কানের ভিতর অপরিষ্কার থাকে। রোগীর নাকে ক্ষত থাকে, ঘা হয়, সোরা ও সিভিলিসের দোষের সংমিশ্রণের সংকেত বহন করে। এখানে একটু বলে রাখা ভালো, আমরা পরবর্তীকালে, আজকে হয়তো সময় হবে না, কারণ এই মায়াজম নিয়ে বেশ কয়েকটা ক্লাস করতে হবে। তা সেখানে আমরা জানি যে কখনো কখনো মিক্স মায়াজম দেখা যায়। সোরা সিফিলিস, সাইকোসিস, কিংবা সোরা সিফিলিস, সোরা সাইকোসিস, সোরা টিউবারকুলোসিস, এরকম মিক্স মায়াজম আমাদের দেখা যায়। এবং কখনো কখনো সোরা সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলোসিস এর যৌথ আক্রমণ আমরা দেখতে পাই। সেগুলো অনেক সময় ইনকিউরেবল ডিজিজ হয়ে ওঠে, জটিল রোগ হয়ে ওঠে, যেগুলো আমরা ক্যান্সার রোগের মধ্যে সোরা, সাইকোসিস, সিফিলিস এই সংমিশ্রণ দেখতে পাই। তা রোগীটাদের নাকের যে ঘা হয়, এইটা কিন্তু নাকে ঘা হলে অনেক সময় আমরা সোরা সিফিলিসের দোষের একটা সংমিশ্রণ দেখতে পাই। তা আমরা একটু টাচ দিয়ে যাই। সিফিলিস হচ্ছে যার মধ্যে ডিস্ট্রাকটিভ পাওয়ার আছে। সিফিলিস হচ্ছে যার মধ্যে একটা ডিস্ট্রাকটিভ পাওয়ার, সেল টিস্যুগুলো ডিস্ট্রাকশন হয়, ধ্বংস হয়ে যায়, সেটা হচ্ছে সিফিলিসের লক্ষণ। আর সাইকোসিসের মধ্যে রয়েছে অ্যাবনর্মাল গ্রোথ, অর্থাৎ তার একটা গ্রোথ হওয়ার প্রবণতা থাকে। আমরা ক্যান্সার নিয়ে বলেছিলাম, তো ক্যান্সারটা কি? ক্যান্সার নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে ক্যান্সার হচ্ছে তার মধ্যে একটা সাংঘাতিক রকম ডিস্ট্রাকটিভ পাওয়ার থাকে, টেন্ডেন্সি থাকে। আবার তার অরিজিনটা হয় অ্যাবনর্মাল গ্রোথ দিয়ে, টিউমার এই সমস্ত জাতীয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টিউমার হয়ে তার সে টিউমার সেল টিস্যুগুলো ডিস্ট্রাকশন হয়ে সেখানে ক্ষতিকর যে সৃষ্টি করে। আবার যেহেতু সোরা ইজ দ্য অরিজিন অফ দ্য অল মায়াজম, সোরা না থাকলে আমরা অন্য মায়াজম গুলো আসতে পারে না, সেই জন্য সেখানে সোরা উপস্থিতি অবশ্যই থাকবে। আচ্ছা, নাকের মধ্যে, নাকের ভিতরে যন্ত্রণাদায়ক ব্রণের উৎপত্তি হয়, এটা সোরার লক্ষণ। রান্না, রং এর, উদ্ভিদের, ফুলের ও সুগন্ধি দ্রব্যের গন্ধে বমির উদ্রেক, বমি, শিরোপীড়া, শিরঘূর্ণন, খাদ্যদ্রব্যে অনিচ্ছা ইত্যাদি উপসর্গ দেখা যায়। সোরার মধ্যে আমরা আগেও বলেছি যে সোলার পেশেন্ট কোনো গন্ধ সহ্য করতে পারে না, এমনকি রান্নার গন্ধ সহ্য করতে পারে না, রঙের গন্ধ সহ্য করতে পারে না, কোনো উদ্ভিদের গন্ধ সহ্য করতে পারে না, ফুলের গন্ধ, এমনকি সুগন্ধি ফুল হলো বা কোনো এসেন্স, খুব ভালো গন্ধযুক্ত এসেন্স, সে গন্ধ সে সহ্য করতে পারে না।
সেই সমস্ত গন্ধের ফলে তার বমির উদ্রেক হয়, বমি হয় এবং হেডেক এবং ভার্টিগো অর্থাৎ মাথা ঘোরা এবং মাথার যন্ত্রণা এই সমস্ত দেখা যায় এবং কোনো কিছু খেতে চায় না, খাদ্যদ্রব্যে তার একটা অনীহা বা অনিচ্ছা এই সমস্ত উপসর্গ দেখা দেয়। ঠোঁট দুইটি নীলাভ, সোলার পেশেন্টের দুটি ঠোঁট হবে নীলাভ, শুষ্ক এবং জলাবস্থায় উজ্জ্বল লাল বর্ণ হতে দেখা যায়। কখনো কখনো সেই ঠোঁটগুলো লাল, জ্বর যখন থাকে, বিশেষ করে জ্বর যখন থাকে, অনেক জ্বরের রুগীরা দেখবেন ঠোঁট লাল হয়ে গেছে, তার মানে সেটা শরীর পেশেন্ট। মুখমণ্ডল, ফুসকুড়ি, ব্রণ দেখা যায় এবং সেগুলো অপরিষ্কার। সুগার পেশেন্টে ক্ষুধার তাড়না, মধ্যরাতে ঘুম থেকে উঠে আবার খাওয়ার ইচ্ছে থাকে। আমাদের কিছু মেডিসিন আছে, আমরা মেডিকেল পড়ার সময় বলবো, আলোচনা করব যে কিছু কিছু মেডিসিনের লক্ষণ আছে যে মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, খিদার জ্বালায় তার মাঝরাতে ঘুম ভেঙে যায়, আর সেই মাঝরাতে ঘুম থেকে উঠে সে তখন খেতে চায়। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থার নানা প্রকার অস্বাভাবিক দ্রব্য, যেমন মাটি, খড়ি মাটি, পোড়া মাটি, কাঠ, কয়লা, পেন্সিল, চক, স্লেট ভাঙা ইত্যাদি খেতে চায়। আপনারা জানেন যে মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে অনেক অস্বাভাবিক জিনিস অনেকে খেতে চায়, অনেকের অনেক রকম জিনিস আছে। আমি একটা পেশেন্ট জানি, তার ডিউরিং প্রেগনেন্সিতে সে অন্য কোনো সময় পান খেত না, কিন্তু প্রেগনেন্সির সময় সে প্রচুর পরিমাণে পান খাওয়ার একটা প্রবণতা ছিল, দিনে 4-5টা করে পান খেত। তা এরকম মেয়েদের প্রেগনেন্সি পিরিয়ডে কিছু কিছু অস্বাভাবিক জিনিস যারা কোনোদিন খায়নি বা খাওয়ার অভ্যাস ছিল না, সেই সমস্ত জিনিস খাওয়ার একটা প্রবণতা আসে, অনেকেরই আছে, বেশিরভাগ ক্ষেত্রে আসে, হ্যাঁ, অস্বাভাবিক কিছু খাওয়ার। কিন্তু আমরা শরীর পেশেন্ট, শরীর যে মহিলারা, তাদের ক্ষেত্রে আরো অস্বাভাবিক কিছু প্রেগনেন্সি পিরিয়ডে দেখা যায়, সেটা হচ্ছে খড়ি মাটি, পোড়া মাটি, কাঠ, কয়লা, পেন্সিল, চক, এমনকি স্লেট ভাঙা পর্যন্ত খেতে চায়। আর সোরার অ্যাগ্রাভেশনটা আমরা এর আগেও আলোচনা করেছি, যাবতীয় যন্ত্রণা বৃদ্ধি পায় হচ্ছে খাবার পর, আফটার ইটিং। সোরার পেশেন্টের যাবতীয় যন্ত্রণা সব হচ্ছে খাওয়ার পরে বৃদ্ধি হয়। সোরা সুতার ন্যায় কৃমি এবং গুজ্জদারে সুসুরি অনুভূতি হয়, যেটা আমরা ছোট ছোট কৃমি বলি, সেই কৃমিগুলো তার রেক্টামের মধ্যে সুরসুর করে এবং চুল কামড়ায়, চুলকায়, হ্যাঁ, এই সুতোর মতো দেখতে যে কৃমিগুলো, সেই কৃমিগুলো তার হয়। অনেক সময় ছোট ছোট বাচ্চা মেয়েদের লিকোরিয়া, তা আমরা জানি যে সাধারণত মেয়েদের একটু বয়স হলে, অর্থাৎ যে সময়টা পিরিয়ড হয়, সেই সময় তাদের লিকোরিয়া হয়, অর্থাৎ মেনস্ট্রুয়েশন হওয়ার সময় তাদের লিকোরিয়াটা বেশি দেখা যায়, ওই পিরিয়ডেই তাদের লিকোরিয়া থাকে। কিন্তু কিছু কিছু বাচ্চাদের বিফোর মেনস্ট্রুয়েশন, বিফোর পিউবার্টি তাদের লিকোরিয়া দেখা যায়। সেই লিকোরিয়াটার কারণটা হচ্ছে যে পেটে সেই ঝুড়ো কৃমি থাকে, সেই কৃমিগুলো সেই রেক্টাম দিয়ে বেরিয়ে গিয়ে ভ্যাজাইনার ভিতরে ঢুকে পড়ে, তা গিয়ে সেখানে ক্ষত তৈরি করে, সেখানে
কিছু ডিসচার্জ তৈরি করে, তখন সেটা লিকুইডিয়ার মানে আকারে দেখা যায়। তা আমরা আজকে এই সোরা নিয়ে আলোচনা করলাম, আগামী দিন বাকি যে মায়াজিম গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং সেটা অবশ্যই রুটিন ওয়াইজ হবে। তা এবার হচ্ছে যে এই যে মায়াজিম, এই মায়াজিম নিয়ে আমাদের কন্টিনিউ বেশ কিছু ক্লাস করতে হবে, কারণ এই চ্যাপ্টারটা খুব বড় চ্যাপ্টার এবং এটা আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে। আয়ত্ত করলে আমরা ক্রনিক মায়াজিম সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হবে।